বিএনপি নেতা তারেক রহমানের বস জনাব ফজলুর রহমানের আসনে জামাত জিতবে, এটা একটা সুখবর। এবং বিএনপির একাংশ নিজেরাই জামাতকে জিতিয়ে দিবে, এটা ফজলুর রহমানের আসনেই শুধু নয়, দেশব্যাপী। কারণ তারেক রহমানের যে বস এই ফজলুর রহমান, তিনি যেভাবে নিজেকে জনগণের সামনে প্রেজেন্ট করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, বিএনপিকে পরাজিত করার জন্যে, আত্মঘাতী গোল হাত দিয়ে নিজের কোর্টে নিজে গোল দেওয়ার জন্য আপাতত আমি দুইজন লোককে দেখছি। এই দুইজন লোক যদি বিএনপির সাথে লেগে থাকে, তাহলে জামাতের চেষ্টা তেমন কিছু দরকার নাই, তারা নিজেরাই আত্মঘাতী গোল দিয়ে জামাতকে জিতিয়ে দেবে। এবারের কুরবানি ঈদটা তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মাধ্যমেই করব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ভারত ফেরত দেবে এমন একটা ইঙ্গিত করলেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, আমাদের সকলের পরিচিত ব্যক্তি, যিনি সবসময় প্রেসে এসে কথা বলে থাকেন, প্রধান প্রেস সচিব। এই কথাটা যে বলেছেন, এই কথাটা বলার পরে কিন্তু এখন সবাই নড়েচড়ে বসেছে। তাহলে ভারত কি একে একে সবাইকে ফেরত দেবে? বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দিল্লির রাজনৈতিক পরিবেশে নতুন এক ঝড় তৈরি হয়েছে। প্রথমে বিষয়টি কূটনৈতিক পরিসরে সীমাবদ্ধ থাকলেও এখন তা সরাসরি ভারতের জাতীয় রাজনীতির অন্যতম উত্তপ্ত ইস্যু হাসিনা হটাও, যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজে দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন। কি বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন, মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে। তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না। এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে। তো প্রিয় দর্শক, চলুন কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে তাদের মূল্যবান ভিডিওগুলো দেখে আসি। বিএনপি নেতা তারেক রহমানের বস জনাব ফজলুর রহমানের আসনে জামাত জিতবে, এটা একটা সুখবর। এবং বিএনপির একাংশ নিজেরাই জামাতকে জিতিয়ে দিবে, এটা ফজলুর রহমানের আসনেই শুধু নয়, দেশব্যাপী। কারণ তারেক রহমানের যে বস এই ফজলুর রহমান, তিনি যেভাবে নিজেকে জনগণের সামনে প্রেজেন্ট করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, বিএনপিকে পরাজিত করার জন্যে, আত্মঘাতী গোল হাত দিয়ে নিজের কোর্টে নিজে গোল দেওয়ার জন্য আপাতত আমি দুইজন লোককে দেখছি। এই দুইজন লোক যদি বিএনপির সাথে লেগে থাকে, তাহলে জামাতের চেষ্টা তেমন কিছু দরকার নাই, তারা নিজেরাই আত্মঘাতী গোল দিয়ে জামাতকে জিতিয়ে দেবে। একজন হচ্ছে এই ফজু পাগলা, যে টাইপের ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর কথাবার্তা বলছে, এটা খুব সহজে জামাতকে জিতিয়ে দিবে। এবং ফজু পাগলার নিজের আসনে জামাতের ভূমিধস বিজয় হবে এবং ফজু পাগলার জামানত বাজেয়াপ্ত হবে, লিখে রাখেন। আর বিএনপির লোকজনই এর প্রতি বিরক্ত, লজ্জিত। তরুণ প্রজন্ম, তরুণ ছাত্রদল নেতারা পারলে একে জুতা পিটা করে এই অবস্থা। তারেক রহমান এই ফজু পাগলাকে বস মেরেছেন, তারেক রহমান অনেক মনের কথা এই ফজু পাগলার মাধ্যমে বলান, এটা তারেক রহমান কি ডুবাবে। যদিও এরই মধ্যে খবর বেরিয়েছে যে রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে বিএনপির নেতৃত্ব থেকে, বিদেশে বসে এই চেষ্টা চলছে। এটা বিবিসির একটা রিপোর্টে উঠে এসেছে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সূত্র ধরে। আরেকজন হচ্ছে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুসিটি হুজুর। এই বাবুসিটি হুজুরের মতো যদি কয়েকজন হুজুর বিএনপির সাথে থাকতো, তাহলে বিএনপির হোমাশা। কারণ এরা যে উদ্ভট কথাবার্তা বলছে, এতে বিএনপির ভোট ম্যাসিভলি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। দেখেন, ফজু পাগলার কথা প্রথমে বলি, যে এই লোক নিয়ে যেভাবে ট্রল হয়, যেভাবে হাসে মানুষ, এবং বিএনপির লোকজনই যেভাবে ট্রল করে, এই লোক এমপি হবে এই নতুন বাংলাদেশে? ইজ ইট পসিবল? অতীতে শুধু হেরেছে আর হেরেছে। এই ফজু পাগলা 4000 ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, কখনো জিততে পারেনি, 14 দল পরিবর্তন করেও জিততে পারেনি। এই লোক জিতবে, এটা আপনি চিন্তা করেন? এই যেরকম পাগল ছাগল টাইপের একজন লোককে মানুষ ভোট দিবে, কোনো রুচিশীল মানুষ বিএনপি ভোট দিবে, এটা আপনার বিশ্বাস হয়? কখনোই না। দেখেন, কিছু কথা আপনাদেরকে বলি যে কারণে বিশ্লেষণটা করছি। যেমন যে জামাত জিতলে আমি বিষ খাবো, আপনি চিন্তা করেন এই ধরনের একজন ইতর শ্রেণী থার্ড ক্লাস টাইপের একজন লোক যে এই কথা বলে জামাত জিতলে বিষ খাবো, এই টাইপের কোনো অপদার্থ স্টুপিড লোককে জনগণ ভোট দিবে?
আরে ভাই, ভোট এই কথা বলার কারণেই তো আপনাকে ভোট দিবেন। আপনি বিষ খাওয়ার থ্রেট দেন, আপনাকে ভোট দিবে। আপনি তো পাগল ছাগল, আপনাকে তো পাবনা বেঁধে রাখা উচিত, অথবা কাউন্সিলিং করানো দরকার। জামাত জিতলে বিষ খাবে, এটা কোনো নেতার ভাষা? এই নাকি আবার বলে মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় দেখেছেন, চাপাবাজ, এই করেছে সেই করেছে, আসলে কিচ্ছু না, চাপার উপর চলে। এটা পিনাকি হাতে কলমে ধরিয়ে দিয়েছে যে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা ফৌজবাগলা মুক্তিযোদ্ধা, ভুয়া যেহেতু এই কারণে। তো অমুক দল জিতলে বিষ খাবো, এই কথা বলা কোন নেতাকে জনগণ ভুলেও ভোট দিবে না, বিএনপিও ভোট দিবে না, যে এমনি এমনি বিষ খাবে। এরপরে এখন আবার বলেছে যে জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন। এটা কোনো কথা? মানে কি তিনি আত্মহত্যার হুমকি দিচ্ছেন? যে নেতা বারবার বারবার জনগণের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন, তাকে জনগণ কেন ভোট দিবে? তার ভোট পাওয়ার রিজনটা কি, তার যোগ্যতাটা কি? নাথিং। তো এই হচ্ছে ফজলুর রহমানের অবস্থা। সে আত্মহত্যার হুমকি দিয়ে নির্বাচনী প্রচারণা চালায়। আপনি শুধু এই গ্রাউন্ড, অন্য হাসিনার রায় মানি না, ট্রাইব্যুনাল বাতিল করব, কিংবা আরো যেসব কথা, যে জুলাইয়ের বিরুদ্ধে যে কথা, জুলাই কালো শক্তি, অমুক তমুক, সরাসরি ভারতের দালালি, এগুলো বাদ দিলাম। আপনি শুধু এই আত্মহত্যার হুমকিটা বিবেচনা নেন। আত্মহত্যার হুমকি দিয়ে যে ভোট চায়, এই ধরনের পাগল ছাগলকে কেউ ভোট দেয়? আবার বলে যে আমাকে যারা ফৌজবাগলা বলে তাদের খবর আছে, বাল সেবে, ওরা তো জুতা দিয়ে পিটাইতেছে ছাত্র দলের লোকজন। মানে স্টুপিড না হলে কেউ বলো, আসলেও কি কিছু করতে পারবে এই ফৌজবাগলা? কিচ্ছু করতে পারবে যারা তাকে পাগলা বলে? মজার বিষয়, এই ফৌজবাগলা মানে যারা তাকে ফৌজবাগলা বলে, তাদেরকে থ্রেট দেয়, ওইটা আবার গণমাধ্যমে লেখে, সব হারিয়ে একটা মানুষ সবাই কমেন্ট করে ফৌজবাগলা ফৌজবাগলা। তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর 14 গোষ্ঠী পাগলা, তুই কি করবি? কিচ্ছু করতে পারবে? ছাত্র দলের লোকজনকে ফৌজবাগলা বলছে, স্পষ্টভাবে ছাত্র দলের লোকজন বলেছিল, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। একে আমরা ওন করি না? তারেক রহমান একে আব্বা মেনে বসে আছে, চিন্তা করছে, বস মেনে বসে আছে। তো এই ফৌজবাগলার যে আচার আচরণ, এই আচার আচরণের কারণে তার আসনে ধানের শীষ ডুববে। মানে বিষয়টা হচ্ছে যে নৌকায় ধান উঠিয়েছেন ফৌজবাগলা, কিন্তু সমস্যা হচ্ছে যে সেই নৌকা হচ্ছে ছোট নৌকা, ডিঙ্গি নৌকা। আর ছোট নৌকার মাঝখানে পাগল উঠে নাচানাচি শুরু করেছে, যে পাগলের নাচানাচিতে নৌকা সহ ধান ডুবে যাবে। ফৌজবাগলার বৈশিষ্ট্য এখন ওই রকমের, তিনি নৌকা ডুবাচ্ছেন, ধানও ডুবাচ্ছেন। আর এই ফৌজবাগলাদের কারণে দেশব্যাপী বিএনপি জয় বাংলা হবে, বিএনপি ধরা খাবে, এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন। তো তারেক রহমান ফৌজবাগলাকে নিয়ে আবার কি সিদ্ধান্ত নেবেন? তারেক রহমান নিজেই তো রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছেন, দেশে আসতে পারছেন না। তার নিজেরই তো রাজনীতি নাই। তারেক রহমান কি বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক? তার এনআইডি কার্ড দেখাক, বলে তার নাম্বার কত বলুক, আপলোড দিক, পারবেন না। তার পাসপোর্ট আছে। তো যে লোক বাংলাদেশে ভোটার না, এমনকি যদি আদালতে কেউ চ্যালেঞ্জ করে, রিট করে যে তারেক রহমানকে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অবৈধ ঘোষণা করা হবে না, জানতেছে রুল, এটা অসম্ভব নয়। এই আবেদন করে রিট করবে, দেখবেন যেটা হয়ে যেতে পারে। কারণ যার বাংলাদেশের এনআইডি কার্ড নাই, কথিত আছে বা আমরা ধারণা করছি যে হাসিনা জোর করে তারেক রহমানকে ধরে আনতে চেয়েছিলেন একবার লন্ডন থেকে, অনেক চেষ্টা করেছিলেন, এমন আনতে পারলে তো ফাঁসি দিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে তো কোর্ট তাকে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করতে পারে, যে না, তিনি দায়িত্ব নিতে পারবেন না। সেই গোলাম আজমের নাগরিকত্ব মামলার সময় জামাত ইসলামী যেভাবে ক্রাইসিস করেছিল, যে অন্য একজনকে ভারপ্রাপ্ত আমির করতে হয়েছিল, গোলাম আজম আমিরে জামাতের দায়িত্ব নিতে পারেননি, তারেক রহমান ওই গোলাম আজমের পরিণতিতে পড়তে পারেন। তো সেখানে ফজু পাগলাকে নিয়ে আর কি করবেন? তারেক রহমান নিজেই তো বাঁচতে পারছেন না। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামাতকে ভোট দিবেন না, তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার লাশ পাবেন। তো এরকম কোনো ব্যক্তিত্বহীন আত্মহত্যার হুমকিদাতা নেতাকে জনগণ ভোট দিতে পারে না। বাংলাদেশের জনগণ পাগল না। ফজু পাগলা একটা পাগলা, কিন্তু বাংলাদেশের জনগণ পাগল না। জামাত খুব সহজেই জিতে যাবে। জামাতের প্রার্থী যিনি আছেন তার সাথে একবার কথা হয়েছিল আমার, সম্ভবত আমি কিশোরগঞ্জ 4 সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই, ছবি তুলেছিলেন আমার সাথে। ভাইকে বলতে চাই যে আপনি খুব সহজে জিতে যাবেন, জাস্ট একটু ধৈর্যের সাথে কাজ করেন, এ গালাগালি করে এগুলো করতে দেন, এগুলো থামানোর চেষ্টা করবেন না, তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাকে ভয় দেখাবেন না। এবং বিএনপি যেন ফজলুর রহমানের মনোনয়নটা থাকে শেষ পর্যন্ত, জামাত এই বিষয়ে সাপোর্ট দিয়ে যান, জামাত খুব সহজে জিতে যাবে। বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করবো, ভোটে সবকিছু ঠিক হবে না। ভিত্তিনীতি তৈরি হয় বিপ্লবে, অভ্যুত্থানে, জনগণের আকাঙ্ক্ষায়, গণ আকাঙ্ক্ষায়, ভোটে না। মির্জা ফখরুল কইছে জনগণ গণভোট বুঝে না, সনদও বুঝে না। তো বুঝানোর দায়িত্বটা কার? না বুঝলে পলিটিশিয়ানদের। তো আপনি পারেন না কেন বুঝাইতে? আপনি বুঝান নাই কেন? জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে, বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জিজ্ঞেসেন কাউরে? সাধারণ জনগণের কথা বাদ দেন, বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান। এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটের না ভোট দেওয়ার আহ্বান জানাইছে। দেখেন এই নিরেট বেকুবড়ে আপনি কি বলবেন? খুদাই পলিটিক্স করে, পলিটিক্সের প বোঝে না, পলিটিক্স করতে আসছে। এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যায়, হুইপ হয়ে যায়। তার দলকে জুলাই সনদের বিরোধী, তার দল তো লাফাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে। গণভোট তো হবে জুলাই সনদের উপরে।
মানে সে যেটাই সাইন করে এসে তার উপরে গণভোট হবে। এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগও তো জুলাই সনদের বিরোধী, তারা না ভোট দিছে, ফলে গণভোটে না জিতে গেছে। তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে? আমি কই না যে বিএনপি বড়, তাই তার নিজে মানে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে। আসে আগে একটা বিষয় একটু খোলাসা করে নি, আমার তো শত্রুর অভাব নাই, শত্রুরা বেশিরভাগই মূর্খসোদা। তাই মূর্খসোদারা এসে বলবে জুলাই সনদকে ফালতু কইছে এই পিনাকি কয়দিন আগে, আর জুলাই সনদ প্রেমে গত হইছে। আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু। এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম, অন্তত আমি চাইছিলাম, সেটা করতে পারবো না। কিন্তু একটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করে এটা পর্যন্ত আগাইছে, সেটা একটা মূল্য আছে না? আমি চিটাগাং যাইতে চাই, গাড়ি চড়িছি, গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেলো, তা আমি কি যাইতে পারি? চিটাগাঙে পারি নাই। গাড়িটা কি ফালতু? ফালতু। কুমিল্লা পর্যন্ত আসছি, অসত্য আসছি, এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকার দিকে রওনা দিব, নাকি চান্সে থাকবো অন্য গাড়ি চেয়ে চিটাগাঙের দিকে যাবো? চিটাগাঙের দিকে যাবো তো বোঝা গেছে। জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো, রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিচ্ছে, এটা বোঝা যাবে। আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি, এটাই বোঝা যাবে। বিষয়টা একটু জটিল মনে হইতেছে, আমরা একটু গভীরে গিয়ে আলাপ করি। আসেন আল্লাহর নামে শুরু করি। অনেকক্ষণ কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি 2024-এর 5ই আগস্টের আগে ফিরে যাবো? না, যাবো না। কেন যাবো না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে। আবার ডরেন না, চেঁচালায় বুঝা যাবেন। এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার। এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝাবে, ওরা নিজেরাই বুঝে না। ইতিহাসকে, রাজনীতিকে, ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন, তাইলে মজা লাগবে। এরপরে কখনো পিনাকের ভিডিও যদি নাও আসে তাহলে নিজে পথ চিনে নিতে পারবেন। এটাতেই বুঝবেন কেন হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না। এই দার্শনিক আলোচনায় বুঝবেন কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না, এটাও বুঝবেন। কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া, এটাও বুঝবেন। আসেন এই আলাপে 2024 বলেন, 1971 বলেন, বা ফরাসি বিপ্লব বলেন, এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদীর শরণাপন্ন হতে হবে। নাইলে আমরা কখনো 2024 বুঝবো না, আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাসিনা আমাদের চট করে ঢুকে গেল, আবার ফেসিবাদ ফিরে আসলো নাকি। উনি জন্ম নিয়েছিলেন 1937 সালে, আমার সাথে 30 বছরের বড়। একজন ফরাসি দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার, রাজনৈতিক চিন্তাবিদ, একসাথে মেলা কিছু, একই অঙ্গে অনেক রূপ। এলাবাদিও জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান, বোঝাইতে চান, যেখানে পুরনো নিয়ম ভেঙে পড়ে এবং নতুন সত্য জন্ম নেয়। আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যের মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে। তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি। এটাই ওনার সবচেয়ে বড় অবদান। তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে, এটাতে উনি বলছেন বিইং। হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না, হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতা থাকবে, সেটা হইতেছে বিইং। কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নিয়ম ভেঙে যায়, এটাকে বলেন উনি ইভেন্ট, এবং নতুন সত্য তৈরি হয়। আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট। একটা ধারণা, বিইং, ইভেন্ট, ট্রুথ, সাবজেক্ট, এটাই উনার দর্শনের কেন্দ্র। কঠিন লাগতেছে লাগারই কথা, আমারও কঠিন লাগেছিল, বুঝতে মেলা সময় গেছে। আচ্ছা আর একটু বুঝাই বলতেছি। হ্যাঁ, বিইং বা অস্তিত্ব বা স্থিতাবস্থা, এটা বলতে বোঝায় যে অবস্থায় সবকিছু চলতে থাকে, সেখানে নিয়ম, অভ্যাস, রীতি, ক্ষমতা সব স্থির হয়ে থাকে, সেখানে সত্য প্রকাশ পায় না, সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না। আমরা কি করতে পারি, আমাদের পক্ষে কি করা সম্ভব, মানুষ বুঝতে পারে না। যেমন হাসিনার শাসন যে টিকবে না, এটা অনেকে বুঝতে পারে না, এটাই স্থিতাবস্থা। এটা যারা দেখতে পারে, যারা বলে হাসিনা টিকবে না, তারা তাদেরকে উপহাস করছে। এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে, যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে। এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না, তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা থাকে না, শুধু চলিচ্ছে চলিচ্ছে আর চলিচ্ছে। তার মানে বিইং হইতেছে স্থির, অভ্যস্ত, নিয়ম মাফিক অস্তিত্ব। এখন অনেকে কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায়, এরা হইতেছে সেই স্থিতাবস্থার ফুট সোলজার, যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকবে। 2 নম্বরে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুহূর্ত। ইভেন্ট হইল যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় চুরমার কইরা দেয়। এই বিইং বা স্বাভাবিক অবস্থা, স্থিতাবস্থা, এটা ভিত একেবারে চুরমার করে, ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়, যার আগমনটা আগে নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায়। তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ, এটাকে উনি বলছেন রাপসার, ভেঙে পড়ে, যেখানে পৃথিবী আগের মতো থাকে না, বাংলাদেশ আগের মতো নাই। 2024-এর অগাস্ট বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায়, পুরানো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায়। 2024 সেই ইভেন্ট, সেই রাপসার, সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্তস্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময়। এরপরে আসে ট্রুথ। এই ট্রুথ মানে সত্য না, এই ট্রুথ হইল ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা, এক নতুন নীতি, এক নতুন দিশা, যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে, যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। তার মানে ট্রুথ একটা পথ, যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে। ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ। এরপরে আসে সাবজেক্ট। সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক, মানুষ, জনতা। বাদিউ বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না, সাবজেক্ট হয়ে উঠতে হয়। ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরনো বিইং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ।
এই সাবজেক্ট ট্রুথের বাহক, বাংলাদেশের মানুষ এই সাবজেক্টে, তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হয়েছে ইভেন্টের ফলে, তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে, সে নিজের সম্ভাবনা জানে, সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে। সাবজেক্ট সবসময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে। চারটা ধারণা সম্পর্কে আবারও এডিটর সাহেব পাশে লিখে দেন। অস্তিত্ব বা বিইং, যে অবস্থায় আমরা চুপচাপ চলি। 2 নাম্বার ইভেন্ট, যা সেই অবস্থায় ফাটল ধরায়, রাপচার ঘটায়, ভেঙ্গে ফেলে, যা বিপ্লব 2024। ট্রুথ, যে নতুন দিশা সেই রাপচার থেকে, ইভেন্ট থেকে জন্মায়। সাবজেক্ট, যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে আগায় যায়। এক বাক্যে যদি বুঝায় বলি, অস্তিত্বের নীরব স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে, সেই পরিণত হয় সাবজেক্টে। তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি ইভেন্ট নাকি ভোট? বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে। সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে, ইভেন্ট থেকে। তাই জুলাই সনদ গণভোটে হাইরা গেলেও তার বৈধতা হারায় না। জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম নেওয়ার নতুন ভিত্তি নীতি। এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না। এই ভিত্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনাবলী, উত্থান, জনক্ষমতা, সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে। বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করবো, ভোটে সবকিছু ঠিক হবে না। ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে, অভ্যুত্থানে, জনগণের আকাঙ্ক্ষায়, গণ আকাঙ্ক্ষায়, ভোটে না। জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি। ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে, কিন্তু বাতিল করতে পারে না। জুলাই সনদ কোনো দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে। এটা হলো বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল, জনসম্মতির উপরে লেখা দলিল, 25টা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো, ইতিহাসে জন্ম নেওয়া নতুন ভিত্তি। এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত। এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তি নীতি অস্থায়ী হইতে পারে, এইটা গণভোটে স্থায়ী হবে। আর যদি গণভোটে না ভোট পায়, তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে, সেটা আমরা আসবো। এইবার আসেন আরেকটা বিষয় দিয়ে একটু এটা বুঝে দিই, আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো। এখন কইবে আমার ক্ষুদ্র ভাতার কিনা, আজকে দর্শন দিয়ে একেবারে ভাগাভাগি করে ফেলছে, মাথার উপর দিয়ে যাইতেছে না মাথার উপর। আমি জানি অনেকেই বুঝতেছে। আসেন আরেকটা বিষয় বুঝে দেখি, সেটা বৈধতা, জনবৈধতা। ভোট নিয়ে চিল্লাইতেছে না বিএনপি, এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে, দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে। আসেন সেটা বুঝে দিই। কার্ল স্মিথ বলে একজন জার্মান দার্শনিক ছিলেন, ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে, সোভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে, মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে, তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা। আর একটু বুঝে দেখি, খুব চমৎকার এটা বিষয়। কিন্তু সংবিধান ভেতরে নিয়ম সাধারণ সময় চলে, কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না, নিয়ম কাজ করে না, সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে। সেই সংকটময় মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে। এটাই স্মিথের ডিসিশনিজম বা সিদ্ধান্তমূলক তত্ত্ব। তাই যদি না ভোট পড়ে, তাহলে স্মিথের সেই ডিসিশনের মতোই সংবিধানের ভেতরে থাকা লুকানো দুর্বলতার সীমা, দ্বন্দ্ব প্রকাশ করে দেবে। এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া, সেটা উন্মোচন করে দেবে। প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ দর্শক, যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।